এই তত্ত্বটা আজকে পড়াবো। গত ক্লাসে ২য় অধ্যায় থেকে যতগুলো ছিল এগুলো হচ্ছে আমরা সব শেষ করে দিলাম। তো আজকে হচ্ছে তত্ত্বটা পড়াবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা তত্ত্ব। এটা আসার মতো একটা তত্ত্ব। এই রিবজিনস্কি তত্ত্ব। এটা মূলত তোমার প্রবৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে দেয়া। ওই যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি হয় একটা দেশে, মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে তো বিগত বছরের তুলনায় বর্তমান বছরে যে জাতীয় আয়টা বৃদ্ধি পায় সেটা বোঝানো হয়। তো অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে একটা দেশে কিছু দেশ আছে যেখানে মূলধনের পরিমাণটা, কারণ আমরা জানি অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে মূলধনের পরিমাণটা বাড়ে। কারণ গত বছর যে পরিমাণ জাতীয় আয় ছিল তার থেকে যদি জাতীয় আয় বেশি হয় তাহলে আমাদের গত বছর যে পরিমাণ মূলধন ছিল তার থেকে মূলধনের পরিমাণটাও বাড়বে। তো এইটা হচ্ছে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে যেই উপকরণের যোগান বাড়ে সেই উপকরণ নিবিড় যে পণ্যগুলো আছে সেই পণ্যের উৎপাদনও কিন্তু বাড়বে, রপ্তানিও বাড়বে। যেমন ধরো যেই দেশ হচ্ছে মূলধন সমৃদ্ধ দেশ সেই দেশে যদি মূলধনের যোগান বাড়ে তাহলে অবশ্যই মূলধন সমৃদ্ধ যে সকল পণ্য আছে বা মূলধন নিবিড় যে সকল পণ্য আছে সেই পণ্যের উৎপাদন বাড়বে। আর উৎপাদন বাড়লে অবশ্যই কিন্তু রপ্তানি বাড়বে। আর যেই পণ্যের যোগানটা কমে সেই পণ্যের উৎপাদনও কমবে, সাথে সাথে যোগানও কমবে। যেমন ধরো যেই দেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ ওই দেশে যদি শ্রমের যোগান বাড়ে তাহলে শ্রমনিবিড় পণ্যের উৎপাদন বাড়বে আর সাথে সাথে শ্রমনিবিড় পণ্যের রপ্তানিও বাড়বে। আর সাথে তোমার মূলধন নিবিড় পণ্যের উৎপাদনটা কমবে, সাথে মূলধন নিবিড় পণ্যের রপ্তানিটাও কমবে। যেমন ধরো বিষয়টা হচ্ছে এরকম, ধরো বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ হচ্ছে শ্রম সমৃদ্ধ দেশ। এখন যদি বাংলাদেশে শ্রমের যোগান বাড়ে তাহলে অবশ্যই শ্রমনিবিড় পণ্যের উৎপাদন বাড়বে। এখন শ্রমনিবিড় পণ্যের যদি আমরা উৎপাদন বাড়াতে যাই তাহলে আমার শ্রম, একটা পণ্য উৎপাদন করতে যেমন আমার শ্রম দরকার তেমনি তো মূলধনও দরকার। এখন শ্রমনিবিড় পণ্য যদি তুমি উৎপাদন করতে চাও তাহলে শ্রমিকের সাথে কিছুটা মূলধন তো আমার দরকারই আছে। মূলধন ছাড়া তো উৎপাদন হবে না। হয় মূলধন একটু কম লাগবে, মানে শ্রমনিবিড় পণ্যে শ্রমটা একটু বেশি লাগে, মূলধনটা একটু কম লাগে। মূলধন তো আমার কিছুটা লাগবেই। তাহলে ওই মূলধনটা যখন আমি শ্রমনিবিড় পণ্যে খাটাচ্ছি তাহলে আমার ওই যে ইয়াটা হচ্ছে মূলধন, ওই টাকা দিয়ে যদি আমি কোনো মূলধন নিবিড় পণ্য উৎপাদন করতাম তাহলে সেটার যোগানটা সেটা তো আর করতে পারতেছি না। তাহলে সেটা আস্তে 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 আমার কি হবে, কমতে থাকবে। তো এটা হচ্ছে আমার তোমার এইটাই হচ্ছে এই রিবজিনস্কি তত্ত্বের মূল কথা, যে একটা দেশে প্রবৃদ্ধির কারণে যেই উপকরণের যোগান বাড়বে সেই উপকরণ নিবিড় পণ্যের উৎপাদন বাড়বে, আর যেটার যোগান কমবে সেটার উৎপাদনটা কমতে থাকবে। ধরো মূলধন সমৃদ্ধ যে সকল দেশ আছে সে দেশে মূলধনের যদি যোগান বাড়ে তাহলে আমরা অবশ্যই মূলধন নিবিড় পণ্য উৎপাদন করব। এখন মূলধন নিবিড় পণ্য উৎপাদন করতে হলে আমার কিছু তো শ্রমিক দরকার আছে, হয়তো শ্রমিক একটু কম লাগবে, কিছু তো আমার শ্রমিক দরকারই আছে। তাহলে ওই শ্রমিকদের দিয়ে যদি আমি শ্রমনিবিড় পণ্য উৎপাদন করাইতাম তাহলে কিছুটা তো শ্রমনিবিড় পণ্য উৎপাদন হইতো। এখন মূলধন নিবিড় পণ্য যখন আমি বেশি উৎপাদন করাতে যাব, এখানে যখন কিছু শ্রমিক আমি কাজে লাগাবো তাহলে তো আর আমার শ্রমনিবিড় পণ্যের উৎপাদনটা হচ্ছে না, বরং আরো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই হচ্ছে রিবজিনস্কি তত্ত্ব, যে যেই উপকরণের যোগান বাড়বে সেই উপকরণের তোমার উৎপাদন বাড়বে আর সাথে রপ্তানিও বাড়বে। আর যেই উপকরণের যোগানটা কমবে সেটার উৎপাদনও কমবে আর রপ্তানিও কমবে। এইটা আমরা একটু এখানে চিত্রের মাধ্যমে, আমরা বইয়ে যে চিত্র আছে আমি সেটা দেব না, আমি অন্য এক জায়গা থেকে এটা পড়াচ্ছি, এখান থেকে আমি ছবি মানে ফটো তুলে দিয়ে দিব। তো আমাদের এখানে এটা হচ্ছে ভূমি অক্ষ হচ্ছে এক্স পণ্য আর লম্ব অক্ষ হচ্ছে ওয়াই পণ্য, এটা আমরা ধরে নিলাম। তো এটা আমরা ধরে নিব এক্সটা হচ্ছে মূলধন নিবিড় বা শ্রম নিবিড়, যেটাই ধরো না কেন, মূলধন নিবিড়, আর ওয়াই পণ্যটা হচ্ছে শ্রম নিবিড়। শ্রম নিবিড় এটা হচ্ছে একটা দেশের উৎপাদন সম্ভাবনা রেখে, এখানে কিন্তু জাস্ট আমরা দেশের ভিতরের উৎপাদনটা দেখাচ্ছি। এ বি এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা, এবি হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার এই বিন্দুতে হচ্ছে উৎপাদন করতেছে আর উৎপাদন করতেছে এখানে, মানে এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে এ মন, ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে এ নন, এটা হচ্ছে উৎপাদন। এখান থেকে এই যে প্রত্যেকটা উৎপাদন বিন্দু বরাবর এখান থেকে একটা দাম রেখা যাবে, এটা স্পর্শ করে একটা রেখা যাবে, এটার নাম হচ্ছে দাম রেখা। পি ওয়ান হচ্ছে দাম রেখা, এটাকে বলা হয় অভ্যন্তরীণ দাম রেখা। ই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু।
দেখো এইটা হচ্ছে এখনো আমরা ইয়েটা দেখাইনি, উৎপাদন যে বৃদ্ধি পায় সেটা দেখাইনি, এটা জাস্ট প্রাথমিক উৎপাদন। এবি হচ্ছে প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা অভ্যন্তরীণ। এই বিন্দু ই বিন্দু অনুসারে এক্স দ্রব্যের উৎপাদন ও এম অন, ওয়াই দ্রব্যের উৎপাদন ও এন অন। এক্স হচ্ছে মূলধন নিবিড়, ওয়াই হচ্ছে শ্রম নিবিড়। এখন যদি এই পর্যায়ে আসার পরে একটা দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে যদি মূলধনের যোগান বাড়ে, তাহলে অবশ্যই আমার মূলধন নিবিড় পণ্যের উৎপাদন বাড়বে। তাহলে মূলধনের যদি যোগান বাড়ে তাহলে মূলধন নিবিড় পণ্যের উৎপাদনটা বাড়তেছে। দেখো শ্রমের যোগান কিন্তু বাড়ে নাই, এই জন্য আমার এ কিন্তু ঠিকই আছে। মূলধনের যোগান বাড়ার কারণে বি রেখাটা আমার ডান দিকে চলে গেছে, বি অন হয়ে গেছে পরিবর্তিত, এ বি অন হয়ে গেছে আমার পরিবর্তিত উৎপাদন সম্ভাবনা রেখা। কারণ মূলধনের যোগান বাড়ার কারণে মূলধনের আমার উৎপাদনও বাড়াই দিলাম। তার মানে মূলধনের যোগান বাড়ার কারণে মূলধনের উৎপাদনটাও বেড়ে গেছে। আর এই মূলধনের নিবিড় পণ্যের উৎপাদন যখন বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের শ্রমের যোগান কমে যাবে। তাহলে আমাদের ভারসাম্যটা ধরে এই এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুতে যদি আমরা ভারসাম্য দেখাই, এই যে ধরো বিন্দুটা হচ্ছে এই বিন্দু, এই বিন্দু দিয়ে একটা দাম রেখা যাবে, এইটার নাম হচ্ছে অভ্যন্তরীণ দাম রেখা। এটা হচ্ছে পি টু, পি টু, এটা হচ্ছে এফ বিন্দু, এফ হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। তাহলে এই বিন্দু অনুসারে এক্স দ্রব্যের উৎপাদন বেড়ে হয়ে গেছে এম টু, আর ওয়াই এর উৎপাদন কমে হয়ে গেছে এন টু। কারণ এই যে এক্স এর উৎপাদন, যেহেতু আমার মূলধন নিবিড় পণ্য, আমার মূলধনের যোগান বাড়ছে, এই জন্য মূলধন নিবিড় পণ্যের উৎপাদনটা এখান থেকে এখানে চলে আসছে। সাথে আমার শ্রম নিবিড় পণ্যের উৎপাদন কিন্তু কমে গেছে। তার কারণ হচ্ছে আমার যে এই যে এইটুকু পণ্য উৎপাদন করলাম, এতে মূলধনের যেমন আমার প্রয়োজন আছে তেমনি শ্রমিকেরও তো দরকার আছে। শ্রমিকটা হয়তো কম লাগবে, মূলধনটা বেশি লাগবে, কিন্তু শ্রমিক তো কিছুটা লাগবে। সেই শ্রমিক দিয়ে যদি আমি শ্রমনিবিড় পণ্য উৎপাদন করাইতাম তারা তো কিছুটা উৎপাদন করতো। আর এখানে আমার বাড়তি শ্রমিকটা ব্যবহার করার কারণে আমি এই যে শ্রমনিবিড় পণ্য আমি এইটুকু উৎপাদন করতে পারলাম না। মানে এইটুকু উৎপাদনের জন্য যে কয়জন শ্রমিক দরকার ছিল তারা এখানে কাজ করতেছে, যার কারণে এখানের উৎপাদনটা কমে গেছে আর এখানের উৎপাদনটা বেড়ে গেছে। এটাই হচ্ছে আমার রিবজিনস্কি তত্ত্বের মূল কথা, যে ওই প্রবৃদ্ধির কারণে যে উপকরণের যোগান বাড়বে সেই উপকরণ নিবিড় পণ্যের উৎপাদন বাড়বে, আর বাকিটার উৎপাদনটা অটোমেটিক্যালি কমেই যাবে। এই হচ্ছে আমার, এটা হচ্ছে প্রাথমিক বিন্দু, এটা হচ্ছে পরিবর্তিত বিন্দু। আর এখানে হচ্ছে আমার মূলধনের যোগান বাড়ছে, মূলধনটা বাড়ছে, শ্রমের কিন্তু যোগান বাড়ে না, এই জন্য শ্রমের রেখাটা এখানেই চলে আসে। এই বইয়ের চিত্রটা পেঁচালো টাইপের আছে, যার কারণে এটা আমি এখান থেকে এটা পড়ালাম। এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে। আর এটা আমি দ্বিতীয় অধ্যায় থেকে বাকি যেগুলো আছে ওগুলো আমার পড়ানো হয়ে গেছে। আর আমরা একটু তৃতীয় অধ্যায়ে চলে যাব। যদিও তৃতীয় অধ্যায়টা ন্যাশনালের সিলেবাসে আছে, ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসে নাই, কিন্তু তারপরও এখান থেকে কিন্তু ওরা প্রশ্ন দিয়ে দেয় মাঝে মাঝে। জাস্ট একটু ধারণা থাকলে তোমাদের জন্য সুবিধা হবে। তৃতীয় অধ্যায় কিছু কয়েকটা প্রশ্ন, তৃতীয় অধ্যায় যদি অত বেশি প্রশ্ন নেই, এখান থেকে অল্প কিছু প্রশ্ন আছে, আমরা একটু ওইগুলো শুধু দেখবো। আর তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো এগুলো তোমাদের আগেই পড়া। তো একটার নাম হচ্ছে মাত্রাগত ব্যয় সুবিধা। তোমার উৎপাদনের জন্য মাত্রাগত ব্যয় সুবিধাটা কি? মাত্রাগত ব্যয় সুবিধাটা হচ্ছে একটা পণ্য উৎপাদন করতে হলে যে সকল সুবিধা পাওয়া যায়, শিল্পক্ষেত্র থেকে যে সকল সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে মাত্রাগত সুবিধা বলা হয়। যেমন আমি একটা পণ্য উৎপাদন করব, সেটার জন্য একটা শিল্প প্রতিষ্ঠান দিলাম। এখন ওই শিল্প প্রতিষ্ঠানটা দেয়ার পরে ওটার থেকে আমার কিছু সুবিধা আছে, সেইটার নামই হচ্ছে মাত্রাগত সুবিধা। বিতর্গত কিছু সুবিধা আছে, বাহ্যিক কিছু সুবিধা আছে। ধর একটা শিল্প প্রতিষ্ঠান দেওয়ার পরে আস্তে 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 ওই শিল্প প্রতিষ্ঠানটা যখন পুরানো হয়ে যায়, তখন ওখানে তোমার যে কাঁচামালগুলো দরকার, সেই কাঁচামালগুলা কিনতে তোমার আর দূরে যাওয়া লাগতেছে না। ওই কাঁচামাল যারা উৎপাদন করে তারা তোমার সাথেই নিজেরাই যোগাযোগ করবে বা ওখানে নিয়ে আসবে। আমরা সেখান থেকে ইজিলি কাঁচামালটা ব্যবহার করতে পারবো। পরিবহন যাতায়াতের একটা সুবিধা থাকে, কারণ একটা শিল্প প্রতিষ্ঠান হওয়ার পরে ওখানে পরিবহন বা যাতায়াত ব্যবস্থাটা সুন্দর হয়ে যায় বা ওটার রাস্তাঘাটটা ঠিক হয়ে যায়। তো এরকম কিছু সুবিধা আছে, এগুলো হচ্ছে বাহ্যিক কিছু সুবিধা। বিতর্গত কিছু সুবিধা আছে, এগুলো একটু দেখবা। এগুলোর পড়ানোর মতো তেমন কিছু নাই। 3.4-এ একটা প্রশ্ন আছে, তোমরা একটু পড়ে নিবা এটা, যে বাহ্যিক মাত্রাগত ব্যয় সুবিধাটা কি? বাহ্যিক মাত্রাগত মানে বাহ্যিক কিছু সুবিধা আছে, অভ্যন্তরীণ কিছু সুবিধা আছে, এগুলো একটু দেখে নিবা। অভ্যন্তরীণ, এগুলো একটু দেখে নিবা। সুবিধা কি অসুবিধা কি?
এখান থেকে মূলত এই একটা প্রশ্নই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের এখানে কিছু আছে, ওই যে একচেটিয়া বাজার কাকে বলে, তোমরা এগুলো ব্যাসটিকে পড়ে আসছিলে, সেই এখানে কিছু দিয়ে দিছে 3.11 একচেটিয়া বাজার কাকে বলে এর বৈশিষ্ট্য। 3.12-তে দেয়া আছে বৈশিষ্ট্য, একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। তারপর তোমার এখানে একচেটিয়া বাজারের যে ওই ইয়েটা আছে, যে ক্রেতাকে কেন দাম সৃষ্টিকারী বলা হয়, বিক্রেতাকে একচেটিয়া বাজারে বিক্রেতাকে বলা হয় দাম সৃষ্টিকারী, আর ক্রেতাকে বলা হয় দাম গ্রহণকারী। কেন বলা হয় এগুলো একটু দেখবা। একচেটিয়া বাজারে ভারসাম্য, এই যেখানে একটা প্রশ্ন আছে 3.19-এ দেয়া আছে এমআরএমসির মাধ্যমে ভারসাম্য। এগুলা কি দেখাবো, এগুলো অনেকবার দেখাইছি, একটু দেখে নিবা। একচেটিয়া বাজারের ভারসাম্য, একচেটিয়া প্রতিযোগিতা বাজার কাকে বলে? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া ওই যে আন্তর্জাতিক উপকরণ দামের সমতা তত্ত্ব, এটা কি দুইটা চিত্র দেয়া লাগে নাকি একটা দিলেই হবে? উপকরণ দামের সমতা তত্ত্ব চিত্রটা একটাই, আমি তো একটা দিয়ে করাইলাম। বইতে দুইটা দেয়া আছে তো, এটা পড়ছি কেমন যেন ব্যাপার দেখা হয়ে গেছে। একটা যে বাণিজ্যর পূর্বের অবস্থা আবার বাণিজ্যর পরের অবস্থা দিয়ে দুইটা চিত্র দেয়া আছে। না, বইয়ে দুইটা চিত্র দেয়া আছে, এগুলো তো দরকার হয় না। আবার ভাইয়া লিওন্টিক প্যারাডক্সে তো কোনো চিত্র দেয়া নাই, এটা শুধু ব্যাখ্যা দিয়ে লেখা যায়। লিওন্টিক প্যারাডক্স চিত্র আছে তো। চিত্র নিয়ে না দেখাইলাম আমি, গত ক্লাসে তো আমি চিত্র দিয়ে দেখাই দিলাম। হ্যাঁ দেখাইছি, আমি দেখছি ওইটা। হ্যাঁ, বা ইয়েতে দিয়েও তো দিলাম গ্রুপে, চিত্রটা দিতে হবে। চিত্র দিয়ে বুঝিয়ে না দিলে, ব্যাখ্যা তো আর কতটুকু, ওখানে চিত্র না দিলে তো তোমার লেখাটা ইয়ে হয় না, সুন্দর হয় না, চিত্র দিয়ে তো একটু বুঝাই দিতে হবে। তারপর এখানে একটা দেয়া আছে 3.32-এ আন্তঃশিল্প বাণিজ্য আর অন্তঃশিল্প বাণিজ্যের পার্থক্য। পার্থক্য, আন্তঃশিল্প বাণিজ্য আর অন্তঃশিল্প বাণিজ্যের পার্থক্য। এগুলো হচ্ছে, আন্তঃশিল্প বাণিজ্য হচ্ছে দুইটা দেশের মধ্যে যখন বাণিজ্যে লিপ্ত হয়, তখন আন্তঃশিল্প বাণিজ্যটা হচ্ছে একটা পণ্যের বিনিময়ে যখন অন্য পণ্যের বিনিময় হয় বা আদান প্রদান হয়, সেটার নাম হচ্ছে আন্তঃশিল্প বাণিজ্য। আর অন্তঃশিল্প বাণিজ্য মানে হচ্ছে একই পণ্য আদান প্রদান। যেমন বাংলাদেশ আর আমেরিকা ইয়া করতেছে, তোমার দুইটা দেশ বাণিজ্যে লিপ্ত হবে। এখন বাংলাদেশ থেকে যদি পোশাক নেয়, আমেরিকা ধরো ওখান থেকে ইস্পাত শিল্পটা বাংলাদেশকে দিচ্ছে, তো পোশাকটা নিয়ে তারা ইস্পাত দিচ্ছে, এটাকে বলা হয় আন্তঃশিল্প বাণিজ্য। একটার বিপরীতে অন্য একটা পণ্য তারা দিতেছে, মানে একটা নিতেছে অন্য একটা পণ্য দিতেছে, মানে এক্স পণ্যের বিপরীতে ওয়াই পণ্য ধরো নিতেছে, এটা হচ্ছে আন্তঃশিল্প বাণিজ্য। আমরা যে তত্ত্বগুলা পড়ে আসছি, যে একটা দেশের সাথে আর একটা দেশের যখন বাণিজ্য লিপ্ত হয়, ওইটার নাম হচ্ছে আন্তঃশিল্প বাণিজ্য। আর অন্তঃশিল্প বাণিজ্যটা হচ্ছে এক্স পণ্যের বিপরীতে এক্স পণ্যই। ধরো বাংলাদেশ থেকে এক্স পণ্য নিতেছে আমেরিকা, আবার আমেরিকা কি করতেছে, এক্স পণ্যটাই বাংলাদেশে দিতেছে। যেমন ধরন আছে অনেকগুলা, যেমন কাপড়ের কথা যদি বলি বা খাবারের কথা যদি বলি, খাবারের তো বিভিন্ন রকমের ধরন আছে, খাবারের মধ্যে একটা খাবার তারা নিচ্ছে, অন্য ধরনের খাবার দিচ্ছে, এটা হচ্ছে অন্তঃশিল্প বাণিজ্য। মানে এক্স এর বিপরীতে এক্স পণ্য আদান প্রদানটাকে বলা হয় অন্তঃশিল্প বাণিজ্য, আর এক্স এর বিপরীতে যদি ওয়াইটা আদান প্রদান করে, সেটা হচ্ছে আন্তঃশিল্প বাণিজ্য। এটা একটু মনে রাখবা, পার্থক্যটা একটু পড়ে নিলেই হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট টিকার জন্য 3.36। ডাম্পিং, ডাম্পিংটা কি? এই ডাম্পিং হচ্ছে মানে একই পণ্য নিজ দেশে বেশি দামে বিক্রি করে, অন্য দেশে যদি কম দামে পণ্যটা বিক্রয় করা হয়, সেটার নাম হচ্ছে ডাম্পিং। মানে নিজ দেশে বেশি দাম আর অন্য দেশে হচ্ছে কম দাম, মানে বৈদেশিক বাজারে পণ্যটাকে কম দামে, মানে অভ্যন্তরীণ বাজারে বেশি দামে বিক্রি করে, বৈদেশিক বাজারে যদি কম দামে পণ্যটা বিক্রি করা হয়, সেটার নামই হচ্ছে ডাম্পিং। মানে দাম বৈষম্য যেটাকে বলা হয়,
বৈষম্যকরণ যদি করে সেটাই হচ্ছে ডাম্পিং। এটা একটু পড়বা টিকার জন্য। এই তো তৃতীয় অধ্যায় এই প্রশ্নগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট আছে, আসলে হয়তো এগুলা থেকে আসবে। আর তোমাদের চতুর্থ অধ্যায়ের সাথে কিছুটা ষষ্ঠ অধ্যায়টা, তোমাদের যে বইয়ের যে ষষ্ঠ অধ্যায় আছে সেটা কিন্তু তোমাদের ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসেও আছে, ন্যাশনালের সিলেবাসেও আছে। তো এই ষষ্ঠ অধ্যায়টার সাথে চতুর্থ অধ্যায়ের কিছুটা মিল আছে, কিছুটা না অনেকটাই মিল আছে। চতুর্থ অধ্যায়ে কিছু থিওরিক্যাল প্রশ্ন আছে, এগুলো একটু তোমরা পড়ে নিবা, এগুলা পড়বা। এখান থেকে প্রশ্ন এগুলো যে ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসে না থাকলেও এগুলো কিন্তু রিসেন্টলি প্রশ্ন কিন্তু ধরে। আর এগুলো ফোর্থ ইয়ারে উঠলে তোমাদের এমনিতেই পড়তে হবে, জাস্ট একটু জানা থাকলে যদি চলে আসে দিতে পারবা। 4.2 দেয়া আছে বাণিজ্য নীতি কাকে বলে। বাণিজ্য নীতি কাকে বলে? আমদানি ও রপ্তানি বাণিজ্য সংগঠিত হওয়ার জন্য যে নীতি সরকার নির্ধারণ করে সেটার নামে হচ্ছে বাণিজ্য নীতি। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে বাণিজ্য নীতির হাতিয়ার। হাতিয়ার, বাণিজ্য নীতির হাতিয়ার কি? বাণিজ্য নীতির অনেক হাতিয়ার, আমদানি নীতি, রপ্তানি নীতি, শুল্ক, কোটা, আমদানি লাইসেন্স, এগুলো হচ্ছে সব বাণিজ্য নীতির হাতিয়ার। কিছু সরকার কিছু ভর্তুকি দিচ্ছে, রপ্তানি ভর্তুকি, সংঘ গঠন করতেছে বাণিজ্যের জন্য, কিছু চুক্তি থাকে, বাণিজ্যিক চুক্তি থাকে, এগুলো হচ্ছে বাণিজ্য নীতির হাতিয়ার। যেমন আমদানি নীতি আছে, আমদানি নিয়ন্ত্রণের জন্য সরকার কি করে শুল্ক আরোপ করে, কোটা আরোপ করে, এগুলো সব হচ্ছে বাণিজ্য নীতির হাতিয়ার। তারপর এখানে আমাদের প্রশ্ন আছে অবাধ বাণিজ্য কাকে বলে? সংরক্ষণ বাণিজ্য আর অবাধ বাণিজ্য, এগুলো নিয়েই হচ্ছে আমাদের যত প্রশ্ন। তোমরা যে ওই যে আমরা যে ইয়েগুলো তত্ত্বগুলো পড়তেছিলাম ওখানে কিন্তু অনুমিত শর্তে একটা ছিল কিন্তু অবাধ বাণিজ্য থাকতে হবে। অবাধ বাণিজ্য, অবাধ বাণিজ্য মানে হচ্ছে যেখানে সরকারি কোনো বিধি নিষেধ থাকবে না, বাণিজ্যটা হবে ইজিলি, সরকারি কোনো রকম বিধি নিষেধ থাকবে না। তো এই যে সংরক্ষণ বাণিজ্যটা হচ্ছে সরকারি বিধি নিষেধ আরোপ করা, যেমন শুল্ক, কোটা, সরকার আমদানি নিয়ন্ত্রণের জন্য শুল্ক আরোপ করে, কোটা আরোপ করে, আবার রপ্তানি বাড়ানোর জন্য রপ্তানি ভর্তুকি প্রদান করে, এগুলো হচ্ছে সংরক্ষণ বাণিজ্য। সরকার বাণিজ্যটাকে সংরক্ষণের জন্য বিভিন্ন রকমের বিধি নিষেধ দেয়। আর অবাধ বাণিজ্যটা হচ্ছে সেখানে কোনো বিধি নিষেধ থাকে না। এই অবাধ বাণিজ্যের সুবিধা কি অসুবিধা কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু আসে পরীক্ষায়। সুবিধা বা পক্ষে যুক্তি 4.8 দেয়া আছে, অসুবিধা এগুলো একটু দেখে নিবা। থিওরিক্যাল প্রশ্ন কি আর পড়াবো, এগুলো এগুলো একটু দেখবা। আর একটা হচ্ছে সংরক্ষণ বাণিজ্য, সংরক্ষণের হাতিয়ার, এই যে 4.10 দেয়া আছে সংরক্ষণের হাতিয়ার, সংরক্ষণ বাণিজ্যের হাতিয়ার। সংরক্ষণের হাতিয়ারই হচ্ছে শুল্ক, কোটা, ভর্তুকি, এগুলো এইটাই তিনটেই হচ্ছে সব থেকে বেশি, শুল্ক, কোটা আর ভর্তুকি। শুল্কটা হচ্ছে তোমার সরকার আমদানি বা রপ্তানি পণ্যের উপর যে কর ধার্য করে সেটা হচ্ছে শুল্ক। আর কোটা হচ্ছে পরিমাণ নির্ধারণ করা হয় সেটা কোটা। আর ভর্তুকি তো হচ্ছে তোমার যেটা সরকার নিজে দিচ্ছে সেটা হচ্ছে ভর্তুকি। 4.11 সংরক্ষণের পক্ষে যুক্তি বা সংরক্ষণের সুবিধা। সংরক্ষণ বাণিজ্যের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি? সংরক্ষণ বাণিজ্যের মূল সুবিধাটাই হচ্ছে শিশু শিল্প সংরক্ষণ আছে। কারণ নতুন যে শিল্পগুলা গঠন করা হয় সেগুলোকে বলা হয় শিশু শিল্প। এখন ওই নতুন শিল্পগুলা কিন্তু পুরনো শিল্পের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবে না, কারণ পুরনো শিল্পগুলা উৎপাদন করতে 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 তারা অনেক দিন ধরে এটা হয়ে গেছে, তারা অনেক অনেক দিন হয়ে গেছে, ওদের তোমার লস হয় না, উৎপাদনে হচ্ছে লাভ হয়। কিন্তু শিশু শিল্পটা হচ্ছে মাত্র শুরু হয়েছে এটা। এখন এইটা যদি তোমার অন্য শিল্প বা বড় শিল্পের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয় তখন কিন্তু তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। তখন সরকার কি করে এই সংরক্ষণটা তৈরি করে, যাতে তোমার ওই শুল্ক কোটা আরোপ করে দেয় তখন, যে তখন এই শিশু শিল্পটা ওরাও যাতে উৎপাদন করে কিছুটা নিজেরা স্বাবলম্বী হতে পারে। কারণ একটা শিল্প তো আর একদিনে তো আর বড় হবে না, প্রথমে হচ্ছে অল্প থেকে শুরু হবে, আস্তে 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 একটু 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 করে সেটা বড় হবে। এই তো সংরক্ষণে আমাদের মূল সুবিধাটাই হচ্ছে শিশু শিল্প সংরক্ষণ। এটার বিপক্ষে যুক্তি আছে। তোমার বিপক্ষের যুক্তিগুলো হচ্ছে দাম বৃদ্ধি পায়, কারণ সংরক্ষণ করলে তোমার আমরা পণ্য যদি ওদিক থেকে বেশি আমদানি করা হয় তাহলে দাম কিছুটা কম থাকে। যখন সরকার বিধিনিষেধ আরোপ করে দেয় তখন আমদানির পরিমাণটা কমে যায়, আর আমদানির পরিমাণ কমা মানে দাম বৃদ্ধি পাবে।
4.13 অবাধ বাণিজ্য সংরক্ষণ বাণিজ্যের পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পার্থক্য এটা ভালো করে পড়বা। অবাধ বাণিজ্য সংরক্ষণ বাণিজ্যের মধ্যে পার্থক্যটা কি? 4.16তে একটা প্রশ্ন আছে, বাংলাদেশে কোন ধরনের শিল্প সংরক্ষণ করা জরুরি? এই যে এখানে দেয়া আছে, এই যে 4.20-এ সংরক্ষিত বাণিজ্যের চেয়ে অবাধ বাণিজ্য ভালো, এটা কিন্তু গত ক্লাসে দেখাই দিছি। 4.21-এ দেয়া আছে বাণিজ্য না হওয়ার চেয়ে কিছু বাণিজ্য ভালো, দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ে কিন্তু এগুলো দেখাই দিছিলাম। তো এই তো, তারপরে আমরা একটু চলে যাব এখানে, ওই যে শুল্ক, কোটা, ভর্তুকি, এগুলার কিছু ডিটেলস আছে। এগুলো তোমাদের সিলেবাসে না থাকলেও হয়তো এগুলো থেকে আসবে, বিশেষ করে টিকার জন্য। টিকার জন্য কিন্তু এগুলো দিয়ে দেবে, টিকার জন্য এমন কিছু দিয়ে দেয় যেগুলো হচ্ছে সিলেবাসের মধ্যে না। আর রিসেন্টলি কিন্তু ওরা হয়তো বাদ দিয়ে দেয় ঠিকই, তারপরও কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন ধরে, একটু পড়তে হবে এগুলা। 4.22-এ দেয়া আছে শুল্ক কাকে বলে। সরকার যখন কর ধার্য করে সেটা হচ্ছে শুল্ক। 4.23-এ দেয়া আছে শুল্কের প্রকারভেদ। শুল্কের মূল প্রকার হচ্ছে তিনটা, একটা হচ্ছে আমদানি শুল্ক, একটা হচ্ছে রপ্তানি শুল্ক, আর একটা হচ্ছে ট্রানজিট শুল্ক। আমদানি শুল্ক তো হচ্ছে আমদানি পণ্যের উপর যে কর, আর রপ্তানি হচ্ছে রপ্তানি পণ্যের উপর যে কর ধার্য করে। আর ট্রানজিট শুল্কটা হচ্ছে একটা দেশের ভিতর দিয়ে চলাচলের জন্য যেই শুল্কটা দিতে হয়। যেমন বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যদি তোমার বাণিজ্য সংগঠিত হয়, এখন বাংলাদেশ থেকে তোমার পাকিস্তান যেতে হলে ভারতের মধ্যে থেকেই যেতে হবে, সেটা আকাশপথে যাও আর নিচ থেকে যাও, যেখান থেকে যাও ভারতের মধ্যে থেকে কিন্তু যেতে হবে। তো এই বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য করার জন্য ভারতের যখন ভূমি ব্যবহার করতে হচ্ছে, তাহলে ভারতকে যেই শুল্কটা দিতে হয় সেটার নামই হচ্ছে ট্রানজিট শুল্ক বা চলাচল শুল্ক। এক দেশের ভিতর দিয়ে অন্য দেশে পণ্যের উপর যে শুল্ক ধার্য করা হয় এটা হচ্ছে ট্রানজিট শুল্ক। শুল্ক আরোপের উদ্দেশ্য, কারণ, এগুলো একটু পড়বা। এই যে এখানে একটা আছে শুল্কের ফলাফল, এই প্রশ্নটা, এই একটা চিত্র আছে এখানে, এইটাই হচ্ছে আমাদের আসার মতো একটা প্রশ্ন, বা শুল্কের প্রভাব বা ফলাফল। শুল্কের ফলাফল মানে শুল্কের ফলে কি হয়, শুল্কের ফলে দাম বাড়ে, কারণ শুল্কের কারণ হচ্ছে আমদানি কমে যাচ্ছে, আমদানি কমলে দাম কমে, দাম বাড়ে। আর দাম যদি বাড়ে তাহলে এটা হচ্ছে দাম প্রভাব, মানে দাম বৃদ্ধি পায়। তারপর ভোগ প্রভাব দেওয়া আছে, ভোগ হ্রাস পায়, দাম বাড়লে ভোগ কমবে। উৎপাদন প্রভাব, উৎপাদন বৃদ্ধি পায়। শুল্কের কারণ হচ্ছে উৎপাদন বৃদ্ধি পায়, কারণ শুল্ক যদি আরোপ করা হয় তাহলে আমদানি, আর বেশিরভাগ শুল্কটা আমদানি পণ্যের উপরেই আরোপ করা হয়, রপ্তানি পণ্যের উপরে শুল্ক আরোপ করা হয় খুবই কম। কারণ রপ্তানি একটা দেশে যত বেশি হবে সেটা দেশের জন্য লাভজনক। সরকার রপ্তানির উপরে শুল্কটা তখনই আরোপ করে যখন তোমার মানুষ কি করে, পণ্যটা উৎপাদন করে নিজ দেশে না রেখে অন্য দেশে যেটা পাচার করে দেয়। মানে নিজ দেশে ভোগ করতে পারতেছে না, নিজ দেশে সংকট দেখা দিচ্ছে, কিন্তু তারা অন্য পণ্যটা রপ্তানি করতেছে, তখন সরকার রপ্তানির উপরে শুল্ক আরোপ করে। কিন্তু এছাড়া রপ্তানির উপরে শুল্ক আরোপ করে খুবই কম। আমদানির উপরেই শুল্কটা বেশি আরোপ করা হয়। এই জন্য আমাদের এখানে যত শুল্কের ব্যাখ্যা দেখবা সব দেখবা আমদানি শুল্ক, আমদানি শুল্ক। রপ্তানি শুল্কটা কিন্তু হয় খুবই কম, আরো সরকার উল্টা রপ্তানির উপরে ভর্তুকি দেয় যাতে রপ্তানিটা বৃদ্ধি পায়। তো আমাদের এখন এখানে এই এই ইয়েটা করতে হবে এই প্রভাবের জন্য। তো আমাদের দাম প্রভাব মানে দাম বৃদ্ধি পাচ্ছে, তারপর ভোগ কমতেছে, কারণ দাম বাড়লে ভোগ কমবে। তারপরে আমাদের উৎপাদন বাড়বে, যদি শুল্ক আরোপ করা হয় তখন উৎপাদন বাড়বে। তার কারণ হচ্ছে শুল্ক আরোপ করলে আমদানির পরিমাণটা কমে যায়, আর আমদানির পরিমাণ যদি কমে যায় তাহলে ওই আমদানি পণ্যটা দেশের ভিতরে উৎপাদনের একটা পদ্ধতি তৈরি করা হয় বা দেশের ভিতরে উৎপাদনের ব্যবস্থা করা হয়। তাহলে উৎপাদন বাড়তেছে, দেশীয় উৎপাদন বাড়তেছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, রাজস্ব বৃদ্ধি পাচ্ছে সরকারের। এই যে এইগুলা হচ্ছে
শুল্কের প্রভাব এটাই আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব। আমি যে কথাগুলো বললাম সেটাই আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব। এখানে 0x y ভূমি অক্ষে হচ্ছে পরিমাণ, আমদানি ও রপ্তানির পরিমাণ, লম্ব অক্ষে দাম। এটা হচ্ছে চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা। আমদানির চাহিদা আর আমদানি, এটা হচ্ছে চাহিদা রেখা, এটা হচ্ছে যোগান রেখা। এখন আমাদের এখানে ধরো এটা ছিল প্রাথমিক দাম, প্রাথমিক দাম পিওন, এটা ছিল প্রাথমিক দাম। তাহলে প্রাথমিক দামে এখানে দাম ছিল পিওন, তাহলে পণ্যের দেখো এটা হচ্ছে নিজ দেশের, ধরো যেই পণ্যটা আমদানি হবে, ধরো কি বলবো এখানে খাবার আমদানি করা হচ্ছে, খাবার। এখন এই খাবারের দাম যখন পিওন ছিল তখন বাংলাদেশের যোগানের পরিমাণ ছিল এইটুকু এমন, যোগানের পরিমাণ ছিল এমন, চাহিদার পরিমাণ ছিল M4। মানে বাংলাদেশে যোগান আছে M1 আর চাহিদা আছে M4। তাহলে এই যে এইটুকুর কি দেখা দিছে, ঘাটতি দেখা দিছে। এই ঘাটতিটুকুই তো কি করতে হবে, আমদানি করতে হবে। এই ঘাটতিটুকুই অন্য দেশ থেকে আমদানি করতে হবে। এটা আমদানির পরিমাণ এতখানি, মানে বাংলাদেশের আমদানির পরিমাণ হচ্ছে এতখানি। এখন যদি সরকার শুল্ক আরোপ করে, আমদানি পণ্যের উপরে শুল্ক আরোপ করে, তাহলে অবশ্যই আমদানি পণ্যের দাম বেড়ে যাবে। তাহলে রেখাটা উপর থেকে চলে যাবে পিওন। দাম যখন বেড়ে যাবে তাহলে চাহিদার পরিমাণটা অবশ্যই কমে যাবে। চাহিদার পরিমাণটা কমে গেছে এখানে। এটা ছিল M3। তাহলে এখানে উৎপাদনের পরিমাণটা কিছুটা বাড়ছে। দেখো এই যে দেখো উৎপাদন বাড়ছে, চাহিদা কমে গেছে। কিন্তু আবার দাম যখন বেড়ে গেছে তাহলে দেশের ভিতরে মানে আমদানি কমায় দিয়ে দেশের ভিতরে উৎপাদন করছে, যার কারণে উৎপাদনের পরিমাণটা বেড়ে গেছে। তো এখনো এই যতটুকু ঘাটতি আছে এইটুকু আমদানি করতে হবে। আমদানির পরিমাণ দেখো এখন হচ্ছে আমদানি এইটুকু, আর আগে আমদানি ছিল এতখানি পুরোটা। M1 থেকে M4 পর্যন্ত আমদানি ছিল। যখন শুল্ক আরোপ করা হয়েছে দাম কমে গেছে তখন আমদানির পরিমাণটাও কিন্তু কমে গেছে, M2 থেকে M3 হয়ে গেছে। তো এখন এখান থেকে এই প্রভাবগুলা দেখাই দিবা। দাম প্রভাব, দাম হচ্ছে আমার P1 থেকে P2 বেড়ে গেছে। আগে দাম ছিল P1, এখন দাম হচ্ছে P2। এটা হচ্ছে দাম প্রভাব, দাম বৃদ্ধি পেয়েছে। ভোগ প্রভাব, আগের ভোগ ছিল আমি M4 পর্যন্ত ভোগ করতে পারতাম, এখন আমার ভোগ হচ্ছে তোমার আগে ভোগ করতাম আমি M4 পর্যন্ত, আর এখন ভোগ করতেছি আমি M3 পর্যন্ত। তাহলে এই যে M4 থেকে M3 এইটুকু কিন্তু ভোগটা কমে গেছে আমার ভোগ। ভোগ প্রভাব হচ্ছে এইটুকু, এই যে এইটুকু ভোগটা কমছে। তারপর উৎপাদন প্রভাব, উৎপাদন বাড়বে, ভোগটা কিন্তু কমতেছে আর উৎপাদনটা বাড়বে। তাহলে আগের আমার উৎপাদন ছিল এইটুকু, ও M1 ছিল আগের উৎপাদন। যখন দাম বেড়ে গেছে দেশের ভিতরে উৎপাদনটা বাড়ছে, তার মানে M2 এইটুকু হচ্ছে আমার উৎপাদনটা বাড়ছে। M1 থেকে M2 এইটুকু পরিমাণ উৎপাদনটা বাড়ছে দেশের ভিতরে। তো এই 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 হচ্ছে প্রভাব। রাজস্ব প্রভাব, সরকারের রাজস্ব বাড়তেছে। দাম বাড়া মানে যেই বাড়তি দামটুকু সরকার পাচ্ছে সেটা হচ্ছে রাজস্ব, বৃদ্ধি পাচ্ছে রাজস্ব। এই তো, এটা হচ্ছে শুল্কের প্রভাব। এটা একটু দেখবা এখান থেকে। আর কি আছে এখান থেকে, একটা প্রশ্ন আছে কাম্য শুল্ক 4.41, কাম্য শুল্ক, কাম্য শুল্ক কাকে বলে এটা একটু দেখবা এখান থেকে। কাম্য শুল্ক হচ্ছে যে শুল্কে আরোপ করলে একটা দেশের বাণিজ্যের উন্নতি ঘটে, মানে অবনতি ঘটে না, উন্নতি ঘটে, সেটাই হচ্ছে কাম্য শুল্ক। একটু পড়বা এখান থেকে। কি আছে এখানে, কোটা, কোটা কাকে বলে 4.50 দেয়া আছে কোটা, এগুলো সংখ্যাগুলো একটু পড়ে নিবা। কোটা হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সীমা ধার্য করে দেয়, আমদানি রপ্তানির উপরে সরকার একটা নির্দিষ্ট সীমা ধার্য করে দেবে, সেটা কোটার প্রকারভেদ। শুল্ক কোটার পার্থক্য 4.53 দেয়া আছে, এগুলো একটু পড়বা। শুল্ক ও কোটার পার্থক্য, শুল্ক কোটার পার্থক্য এটা একটু দেখবা। শুল্ক ও কোটার সমতুল্যতা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শুল্ক ও কোটার সমতুল্যতা, শুল্ক ও কোটার সমতুল্যতা মানে
তোমার ওই শুল্ক আর কোটার সমতুল্যতা মানে হচ্ছে শুল্ক মানে হচ্ছে কর আরোপ করার, কোটা মানে হচ্ছে পরিমাণ নির্ধারণ করা, দুইটা কিন্তু একই। মানে শুল্কের মাধ্যমে কিন্তু আমাদের কোটাটা হচ্ছে। এই যে এখানে দেখো এইটা হচ্ছে শুল্ক, এখান থেকে চিত্রটা এরকম, এখানে একটা চিত্র দেয়া আছে আর চিত্রটা দেখো এইটার মতো একটা চিত্র দেয়া আছে। এটা হচ্ছে ধরো এইটুকু হচ্ছে আমার শুল্ক, দাম যখন বাড়ানো মানে দাম বাড়াই, দেখো শুল্ক আরোপ করলে দাম বাড়ে, এইটা হচ্ছে শুল্ক। আর এইটুকু হচ্ছে কোটা, ধরো এখানে পরিমাণটা নির্ধারণ করে দিছে সরকার যে এইটুকু পরিমাণ, মানে M2 থেকে M3 পর্যন্ত যতটুকু এই পরিমাণটুকু আমদানি করা যাবে, এর কম আর আমদানি করা যাবে না। এই এটাই হচ্ছে শুল্ক আর এটাই হচ্ছে কোটা। তার মানে শুল্ক আর কোটা দুইটাকে হচ্ছে এক করে দিচ্ছে। কারণ শুল্ক আরোপের মাধ্যমে কিন্তু আমার কোটাটা নির্ধারিত হয়ে গেছে। কারণ আগে হচ্ছে এইটুকু পরিমাণ আমদানি করতো, এখন শুল্ক আরোপ করলে কিন্তু আমার আমদানির পরিমাণটা কমে গেছে। এখন সরকার শুল্কটা আরোপ যদি না করে, তাহলে যদি বলে দেয় এইটুকু পরিমাণ আমার কোটা নির্ধারণ করে দিল যে এইটুকু পরিমাণ আমদানি করতে পারবে, তার বেশি করতে পারবে না, তাহলে এটাও কিন্তু যদি এই যে পরিমাণটা যদি এইটুকু বেঁধে দেয় তাহলে অবশ্যই দাম বেড়ে যাবে। কারণ একটা দেশে যে আমদানিকারক, যে সে যত বেশি পণ্য আমদানি করবে সে তত বেশি তার লাভ হবে। সে তখন তার লাভ বেশি হলে একটু দামটা একটু কমায় দিতে পারবে। কিন্তু যদি তার আমদানির পরিমাণটা কমাই দেয়া হয় তাহলে তার লাভের অংশটা তো কমে গেল। এখন তার যে লাভের অংশটা কমে গেল সেটা তো সে মেনে নিবে না, তখন সে অবশ্যই পণ্যের দাম বাড়ায় দিবে, তার লাভটা তো ঠিক রাখতেই হবে। এই মানে এইটা হচ্ছে শুল্ক আর এটা হচ্ছে কোটা। শুল্ক আরোপ করলে কোটাটা এমনি হয়ে যায়, আবার কোটা দিলে শুল্কটাও মানে দামও বেড়ে যায়। এই জন্য বলা হয় শুল্ক কোটার সমতুল্যতা। এটাও একই শুল্কের প্রভাবের মতোই ব্যাখ্যাটা, শুধু শুল্ক আর কোটাটা এক করে দিছে। এটা একটু পড়বা। কোটার সুবিধা অসুবিধা এগুলো একটু দেখে নিবা এখান থেকে। এই তো শিশু শিল্প একটা প্রশ্ন আছে, টিকার জন্য এই প্রশ্নটা আসবে তোমাদের 4.68। শিশু শিল্প সংরক্ষণ যুক্তি। শিশু শিল্প সংরক্ষণ সংরক্ষণ শিশু শিল্প সংরক্ষণ শিশু শিল্প সংরক্ষণ, এটা একটু দেখবা যে শিশু শিল্প সংরক্ষণটা কাকে বলে। শুধু এখানে চিত্র অনেক কিছু দেয়া আছে, এগুলো আমাদের লাগবে না, শুধু সংজ্ঞাটা পড়বা। শিশু শিল্প সংরক্ষণ, যে নতুন যে শিল্পগুলো আছে এদেরকে সংরক্ষণ করা। তারপরে আমাদের এখানে আমদানি বিকল্প রপ্তানিতায়িত কিছু প্রশ্ন আছে, এগুলো একটু দেখবা। 4.73 দেয়া আছে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল কাকে বলে। আমদানি নিয়ন্ত্রণের জন্য শতকরা আমদানির বিকল্প পণ্যটা দেশের ভিতরে উৎপাদন করার যে কৌশল অবলম্বন করে সেটাই হচ্ছে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল। তারপরে আমদানি বিকল্প শিল্পায়ন কৌশলের পক্ষে যুক্তি, এগুলো একটু পড়বা। আমদানি বিকল্প শিল্পায়ন কৌশল, পক্ষে বিপক্ষে যুক্তি, এগুলো একটু দেখবো। রপ্তানি তাড়িত শিল্পায়ন কৌশলটা কি, এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। 4.76 দেয়া আছে রপ্তানি তাড়িত শিল্প, রপ্তানি তাড়িত রপ্তানি তাড়িত শিল্পায়ন কৌশল, এটা একটু দেখবা। আর এটা সুবিধা অসুবিধা, বিশেষ করে আমদানি বিকল্প আর রপ্তানি তাড়িত শিল্পায়ন কৌশলের মধ্যে যে পার্থক্য আছে 4.79, এটা একটু ভালো করে পড়বা। পার্থক্য আমদানি বিকল্প আর রপ্তানি তাড়িতর পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি দেখবা যে আইসা পড়ছে এটা। এটা কিন্তু নবম অধ্যায়ে প্রশ্নটা আসেই। আর বাংলাদেশে আমদানি বিকল্প রপ্তানি তাড়িতর মধ্যে কোনটা অগ্রাধিকার পাওয়ার যোগ্য, 4.80 এখানে দেয়া আছে। এটা নবম অধ্যায়ের মধ্যেও কিন্তু এই প্রশ্নগুলো দেয়া আছে। তো এইটা হচ্ছে এখান থেকে পড়ে নিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এগুলাই থাকুক। আর মোটামুটি যেগুলো আছে আর একদিন পড়াইলে, ইন্টারন্যাশনালটা আর কিছু তো আগে পড়ানোই ছিল, আর একদিন পড়াইলে এটা শেষ হয়ে যাবে, তারপর আবার পরিসংখ্যানটা শুরু করব। এই জন্য এই পরপর কয়েকদিন পড়াইতে সেটা তাড়াতাড়ি শেষ করে পরিসংখ্যানটা আবার শুরু করতে হবে। আর তোমাদের পরীক্ষা তো বেশি দিন নাই। ঠিক আছে তাহলে।